Dear students, hello and welcome to everyone. Today we will discuss about the specific groundwater treatment process. অর্থাৎ আজকে আমরা স্পেসিফিক গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস এই সম্বন্ধে আমাদের এই লেকচারে আমরা ডিসকাস করব, আলোচনা করব। এটা হচ্ছে আমাদের আইটি এনার্জি বই, সেই বই 19 নাম্বার চ্যাপ্টার। আমরা গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটাকে এই জন্য বেশি আলোচনা করব কারণ হচ্ছে আমাদের দেশে মেজর যে ওয়াটার সোর্স যেটাকে আমরা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার সোর্স। আমরা জানি যে ড্রিঙ্কিং পারপাসে আমরা গ্রাউন্ড ওয়াটার সোর্সকে ইউজ করি এবং সারফেস ওয়াটার সোর্সকে ইউজ করি। গ্রাউন্ড ওয়াটার বলতে আমরা যে ওয়াটারটা অ্যাকুইফার থেকে, অর্থাৎ ভূমির নিচে যে ওয়াটার অ্যাকুইফার থাকে, শ্যালো অ্যাকুইফার বা ডিপ অ্যাকুইফার, কনফাইন্ড অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যাকুইফার, পকেট অ্যাকুইফার, ওই সমস্ত অ্যাকুইফার থেকে যে সমস্ত ওয়াটারকে আমরা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি সোর্স হিসেবে, সেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলি। আর সারফেস ওয়াটার বলতে যেটা আমরা সারফেসেই পাই, অর্থাৎ আমাদের পুকুর, নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, এই সমস্ত যে ওয়াটার আছে সেই ওয়াটার, সেখান থেকে আমরা ড্রিঙ্কিং পারপাসে যে ওয়াটারকে ইউজ করি সেই সোর্সগুলোকে বলা হয় সারফেস ওয়াটার সোর্স। তো আমরা দেখেছি আমাদের প্রিভিয়াস লেকচারে যে সারফেস ওয়াটারের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে বা সেখানে কিছু ইমপিউরিটিস থাকে, অর্থাৎ সারফেস ওয়াটারে মেনলি ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশনটা বেশি থাকে, যেটার কারণে আমরা দেখছি যে ফেকাল কোলিফর্ম বা টোটাল কোলিফর্ম, অর্থাৎ হার্মফুল প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, এগুলো হচ্ছে সারফেস ওয়াটারে বেশি থাকে। যেমন আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি যে ওয়াটার বর্ন ডিজিজ, ডায়রিয়া, কলেরা, এই সমস্তগুলো পানিবাহিত রোগ, আর এটা হচ্ছে ওই সমস্ত কারণে হয় ফেকাল কোলিফর্ম বা ফেকাল পলিউশনের কারণে। যেমন আমার একটা ওয়াটার সোর্স হচ্ছে পুকুর থেকে, এখানে গ্রামে একটা বড় পুকুর আছে, যেই পুকুর থেকে যখন টিউবওয়েলের প্রচলন বাংলাদেশে আসে না, অনেক আগের কথা বলতেছি আমি, ওই সময় দেখা গেছে যে গ্রামের ভিতরে বড় একটা পুকুর থাকতো, ওই পুকুরটা প্রোটেক্টেড থাকতো, নিরাপদ থাকতো, ওখান থেকে মানুষ পানি নিয়ে তারা ব্যবহার করতো দৈনন্দিন প্রয়োজনে। বাট স্যানিটেশন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে দেখা গেছে যে মানুষের বাড়ির টয়লেটের যে ময়লা আবর্জনা ওগুলা লাইন কেটে দিত, ড্রেন কেটে দিত, সেখান থেকে ডাইরেক্ট চলে আসতো পুকুরে, অথবা ঝুলন্ত টয়লেটগুলো পুকুরের পাশেই থাকতো, আর ওই পুকুরের পানি মানুষ ইউজ করতো। এভাবে মেনলি সারফেস ওয়াটার ইউজ করার কারণে ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশনের প্রভাবটা বেশি থাকতো। তো মানুষ এই প্রভাবকে দূর করার জন্য গ্রাউন্ড ওয়াটার সোর্সকে তারা ইউজ করা শুরু করলো, তাদের ভূমির নিচের যে পানি সেটাকে ইউজ করা শুরু করলো। তো এখানেও কিছু প্রবলেম থাকে। গ্রাউন্ড ওয়াটারে এক্সেসিভ মিনারেল থাকে, আর সেই মিনারেলগুলোর ভিতরে কিছু কিছু মিনারেল তো মানুষের শরীরের জন্য উপকারী, আর কিছু কিছু মিনারেল কন্টেইন্ট যেগুলো ওয়াটারের ভিতরে থাকে, তার ভিতরে মেইনলি হচ্ছে আর্সেনিক এবং আয়রন এবং হার্ডনেস। এই তিন ধরনের কনস্টিটিউয়েন্টস যখন ওয়াটারের ভিতরে থাকে, এদের অ্যালোয়াবেল যে লিমিট, এই লিমিটের বেশি যখন থাকে তখন সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আর্সেনিকের অ্যালোয়াবেল লিমিট হচ্ছে বাংলাদেশের জন্য 0.05 ppm পার্টস পার মিলিয়ন, আর আয়রন হচ্ছে 0.3 থেকে 1। সো এই জিনিসগুলো আপনারা জানেন, আমরা আগেই প্রথম লেকচারের দিকে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলো পড়েছি যে আয়রনের কতটুকু, আর্সেনিকের কতটুকু, এবং সেটা কি ইফেক্ট মানুষের হিউম্যান হেলথ এবং অ্যানিম্যাল হেলথের উপর ফেলতে পারে। তো আমরা এই চ্যাপ্টারটা এই জন্য দেখবো যে গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার সাপ্লাই ইন বাংলাদেশ। বাট গ্রাউন্ড ওয়াটারে কিছু প্রবলেম থাকে। এটা খুব শর্ট একটা কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে হোয়াট ইজ দ্য মেজর প্রবলেম ইন গ্রাউন্ড ওয়াটার সোর্স। তখন আমরা এখান থেকে কিছু লাইন লিখলেই হবে যে দ্য হাই কনসেন্ট্রেশন অফ আর্সেনিক, iron and hardness are the main quality constraints for development of groundwater based water supply system। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারকে ভিত্তি করে আমরা যদি কোনো ওয়াটার সাপ্লাই সিস্টেমকে ক্রিয়েট করি বা সৃষ্টি করি কোনো এলাকার জন্য, কোনো কমিউনিটির জন্য, তাহলে সেখানে আমাদের মেন বাধা বা প্রবলেমটা হয়ে দাঁড়াবে হচ্ছে এর আর্সেনিক, আয়রন এবং হার্ডনেস। অবশ্যই এগুলো অ্যালোয়াবেল লিমিটের বেশি যখন এক্সেস অ্যামাউন্টে থাকবে,
সো আমরা ডিরেক্টলি বলতে পারি যে এক্সেস অ্যামাউন্ট অফ মিনারেল, এটা হচ্ছে মেজর প্রবলেম, সাচ আজ আর্সেনিক, আয়রন, হার্ডনেস, ম্যাঙ্গানিজ, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, যেটাই বেশি হবে সেটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হবে। তো এখানে মেজর হচ্ছে আর্সেনিক, আয়রন এবং হার্ডনেস। এই চ্যাপ্টারে আমরা দেখবো যে আর্সেনিক রিমুভাল, কিভাবে আমরা আর্সেনিককে রিমুভ করতে পারি আমাদের যে ওয়াটার সোর্স, গ্রাউন্ড ওয়াটারকে, যেটাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স হিসেবে প্রায়োরিটি দিচ্ছি বা ইউজ করতেছি, সেখানে যদি এই ধরনের কন্টামিনেশন থাকে তাহলে সেই কন্টামিনেশনকে আমরা কিভাবে দূর করতে পারি। তো আমরা জানি যে আর্সেনিক মানুষ, শুরুতে আমি যেটা বললাম, মানুষ যে ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম যেটা সারফেস ওয়াটারে থাকে, সেখান থেকে মানুষ বাঁচার জন্য মানুষ গ্রাউন্ড ওয়াটারকে ইউজ করা শুরু করলো। বাট গ্রাউন্ড ওয়াটার ইউজ করা যখন শুরু করলো, এরপর আস্তে আস্তে মানুষের ভিতরে বিভিন্ন সিমটম দেখা দিল, যেগুলো হচ্ছে আর্সেনিক, আয়রন বা বিভিন্ন হার্মফুল কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস বা হার্মফুল কেমিক্যাল মিনারেল কন্টেন্ট ওয়াটারের ভিতরে সাস্টেন করার জন্য বা থাকার জন্য। তখন থেকে মানুষ রিসার্চ করা শুরু করলো আসলে ওয়াটারের ভিতরে কী কী আছে। তো বাংলাদেশে ওভারঅলি 97% অফ রুরাল পিপল, যেখানে তারা টিউবওয়েল ইউজ করে এবং সেই টিউবওয়েল থেকে তারা নর্মাল টিউবওয়েল হচ্ছে নর্মালি সেটা শ্যালো অ্যাকুইফার থেকে, শ্যালো ডেপথ থেকে ওয়াটারকে কালেক্ট করে আনে। তো শ্যালো ডেপথে মিনারেল কন্টেন্ট বেশি থাকে আর শ্যালো ডেপথে খরচ কম হয়। বাট যখন ডিপ টিউবওয়েল ইনস্টল করা হয়, আমরা সবাই, আপনারা জানেন যে যেখানে আর্সেনিকের প্রাদুর্ভাব বেশি থাকে, তো সেখানে মানুষ বলে যে ডিপ টিউবওয়েল পুঁতো। ডিপ টিউবওয়েলটা হচ্ছে এটা একটা সলিউশন, যে যখন খুব ডিপ লেয়ারে থেকে আমরা ডিপ অ্যাকুইফার থেকে ওয়াটারকে এক্সট্র্যাক্ট করতে পারি, ওয়াটারকে ইল্ড করতে পারি, সেখানে এই মিনারেল কন্টেন্টের অ্যামাউন্টটা অতটা বেশি থাকে না, যেটা হচ্ছে শ্যালো অ্যাকুইফারে থাকে। সো আজকে আমাদের এই চ্যাপ্টারের মেন পারপাস হচ্ছে আমরা দেখব যে কীভাবে আর্সেনিক এবং আর্সেনিকের যে পয়জনিং, এটাকে বলা হয় স্লো, আর্সেনিককে বলা হয় স্লো পয়জনিং। এটা খুব ধীরে ধীরে মানুষের শরীরে ইফেক্ট করে, একদিন দুদিনে বোঝা যায় না। আর্সেনিক সর্বপ্রথম ধরা পড়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে, এবং বাংলাদেশের এই বেল্টে ম্যাক্সিমাম জায়গাতেই, উত্তরবঙ্গে এবং হচ্ছে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই আর্সেনিক কন্টামিনেশনটা পাওয়া যায়। এই জন্য আর্সেনিক কন্টামিনেশনের একটা উপায় হলো সেটা হচ্ছে ডিপ টিউবওয়েল পুঁতে, বা ডিপ টিউবওয়েলটা হচ্ছে অনেক বেশি কস্টলি, এটা সবার জন্য অ্যাভেলেবেল না। এই জন্য আমাদেরকে আলাদা কোনো টেকনোলজি, লো কস্ট, আমাদের এমন টেকনোলজি খুঁজতে হবে যেটার মাধ্যমে আমার ওয়াটারটা ট্রিটমেন্টও হয়ে যাবে এবং হচ্ছে আমার কস্টও কম পড়বে, যাতে মানুষ এটাকে বেয়ার বা ক্যারি করতে পারে। সো গ্রাউন্ড ওয়াটারে যদি প্রবলেম থাকে তাহলে আমরা আরও কিছু মেথড আছে সারফেস ওয়াটারকে লো কস্টে ট্রিটমেন্ট করে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি যে সারফেস ওয়াটারের ভিতরে মাইক্রো অর্গানিজম বা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম থাকলে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় ক্লোরিন দিয়ে, সেভাবে করে আমরা সারফেস ওয়াটার ইউজ করতে পারি, অথবা রেন ওয়াটার হারভেস্টিং করতে পারি। রেন ওয়াটার হারভেস্টিং করে আমরা সেই রেন ওয়াটারকে ইউজ করতে পারি যদি সেখানে এক্সেসিভ আয়রন কন্টেন্ট থাকে, যে কারণে আমরা কোনোভাবেই ওয়াটারকে ইউজ করতে পারতেছে, তখন আমরা সারফেস ওয়াটারকে লো কস্ট ট্রিটমেন্ট অথবা রেন ওয়াটার হারভেস্টিং করে আমরা করতে পারি। বাট এটা পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন হচ্ছে আমাদের আর্সেনিকটাকে রিমুভ করতে হবে। সো আর্সেনিক রিমুভ করার অনেকগুলো টেকনিক আছে, তার ভিতরে কিছু ওয়েল নোন টেকনিক হচ্ছে এখান থেকে। যদি শর্ট কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন টেকনোলজি উইচ ইউজ টু রিমুভ দ্য আর্সেনিক, তখন আমরা লিখব দ্য মোস্ট কমন ইউজ টেকনোলজিস ইনক্লুড co-precipitation and absorption onto coagulated flux, lime treatment, absorption into sorptive media, ion exchange resin, membrane technique and microbial process. তো প্রথম যে প্রসেস বা মেথড সেটা হচ্ছে আমাদের co-precipitation and absorption process। এটার জন্য আমি প্রিভিয়াস 2-3টা লেকচারে ব্যাক করব, যেখানে আমরা কোগুলেশন অ্যান্ড ফ্লো কোয়েশন পড়িয়েছিলাম।
কোগুলেশনটা ছিল ওয়াটারের ভিতরে কিছু কেমিক্যাল অ্যাড করব, কমন টাইপ অফ কোগুলেন্ট, সেটা ছিল আমাদের অ্যালাম। এই যে এটা হচ্ছে আমাদের অ্যালামের রাসায়নিক সংকেত। এরপর হচ্ছে ফেরিক ক্লোরাইড FeCl3 আর ফেরিক সালফেট। এই 3-4 ধরনের কোগুলেন্টকে আমরা ইউজ করতাম কোগুলেশন প্রসেসে। তো এখানে আমরা দেখেছি যে অ্যালামটা হচ্ছে 6 এবং 7-এর কাছাকাছি পিএইচ এর জন্য খুব ভালো কাজ করে, আর ফেরিকটা হচ্ছে 4 থেকে 7 বা 8 পর্যন্ত যে পিএইচ, ওয়াইড রেঞ্জ অফ পিএইচ সে অ্যাক্টিভলি কাজ করতে পারে। সো কোপ্রেসিপিটেশন এবং অ্যাবজর্পশন প্রসেসটার মেইন প্রিন্সিপাল হচ্ছে আমরা যে ওয়াটারকে ট্রিটমেন্ট করব সেই ওয়াটারের ভিতরে মেইনলি কোগুলেশন এবং ফ্লোকুলেশন দুইটা প্রসেসকে আমরা একসাথে করব। অর্থাৎ যে ওয়াটারকে আমি ট্রিটমেন্ট করতে হবে, তার আগে আরেকটু কথা বলে নিই। আমরা আর্সেনিকের হচ্ছে 3টা কন্ডিশন আছে, 3টা স্টেজে আয়রন পানির ভিতরে থাকতে পারে। সেটা হচ্ছে আয়রনের যোজনী 2 হতে পারে ফেরাস, আয়রনের যোজনী 3 ফেরিক, এবং পেন্টাভ্যালেন্ট আয়রন এর যোজনী 5। এই 3টা কন্ডিশনের উপরে থাকতে পারে। আপনারা গ্রাম অঞ্চলে অনেক সময় খেয়াল করলে দেখবেন যে টিউবওয়েল থেকে যখন পানিকে আনা হয় তো তখন এটা ক্লিন থাকে, বাট কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় যে নিচে লাল গুড়ি গুড়ির মতো কিছু জিনিস নিচে পড়ে আছে বা পানির ভিতরে ভাসতেছে লাল লাল। পানির কালারটা প্রথমে সাদা থাকে, সাদা বলতে পানির ন্যাচারাল কালার থাকে, একটু পরে সেটা কেমন যেন লাল হয়ে যায়। তখন বুঝতে হবে ওই ওয়াটারের ভিতরে ওই ওয়াটারের ভিতরে আয়রন আছে। আর যেখানে আয়রন থাকে সেখানে সেখানে আর্সেনিক থাকার সম্ভাবনাটাও বেশি থাকে। এই জন্য আমাদের এক টিচার উনি ওয়াটার ট্রিটমেন্ট পড়ানোর সময় বলতেন যে আয়রন এবং আর্সেনিক হচ্ছে তারা ভাই ভাই। যেখানে আর্সেনিক থাকে সেখানে অনেক সময় আয়রন থাকে, যেখানে আয়রন থাকে সেখানে অনেক সময় আর্সেনিক থাকে। এই জন্য আয়রন এবং আর্সেনিক রিমুভাল ট্রিটমেন্ট প্ল্যানকে একই সাথে অনেক সময় করা হয় যাতে দুইটা একই সাথে রিমুভ করা যায়। তো আর্সেনিক আমরা যখন পড়বো, আর্সেনিকে দেখবো যে এর ভিতরে 2 যোজনী থাকে, আর্সেনিকের 3 যোজনী থাকে এবং 5 যোজনী থাকে, ট্রাইভ্যালেন্ট এবং পেন্টাভ্যালেন্ট। আর যেটা আমি 2 এর কথা বলছিলাম সেটা আয়রনের জন্য, আর্সেনিকের 2 না, আয়রনের জন্য। আয়রনের 2 এবং 3 থাকে। যখন গ্রাউন্ড ওয়াটার থাকে ওখানে প্রেশার এবং প্রেশারে যখন থেকে কনফাইন্ড অবস্থা আয়রন 2 থাকে, যখন সেটা বাতাসে আসে বায়ুর সাথে মিক্স আপ হয়ে অক্সিডেশনের মাধ্যমে আয়রন 2 থেকে আয়রন 3 ফেরাস থেকে ফেরিক হয়ে যায়। যখন ফেরিক হয়ে যায় তখন সে অদক্ষেপ হয়ে নিচে পড়ে যায়, আর ওই সময় ওই নিচ থেকে ওইটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেললে ওয়াটারটা আমার আয়রন ওয়াটার থেকে রিমুভ হয়ে যায়। সো আমাদের এই কোপ্রিসিপিটেশন এবং অ্যাবজর্পশন প্রসেসটাও ওই রকম যে আয়রনকে প্রথমে আমরা এর ওয়াটারের ভিতরে কিছু রিয়াজেন্ট বা কিছু কেমিক্যাল মিক্স আপ করবো, যে রিয়াজেন্ট আর কেমিক্যালটা আমাদের ওয়াটারের ভিতরে যেই ধরনের আর্সেনিক থাকবে ওই আর্সেনিকের সাথে রিয়াকশন করবে, আর্সেনিকের সাথে মিশে যাবে, মিশে গিয়ে তাকে অ্যাবজর্ব করবে, তাকে সে শোষণ করে নেবে। শোষণ করে নিয়ে তার সাথে তার সাথে কেমিক্যাল বন্ডিংস করবে, অ্যাবজর্পশন করবে, কেমিক্যাল বন্ডিংস হয়ে তার সাইজ বড় হয়ে যাবে, মাইক্রোফ্লক ক্রিয়েট করবে, যেটা আমরা ফ্লোকুলেশন প্রসেসে পড়েছি। মাইক্রোফ্লকগুলো একসাথে মিলে মিলে বড় ধরনের ফ্লক সৃষ্টি করবে। ওই ফ্লকগুলো যখন তাদের ওয়েট বেড়ে যাবে গ্র্যাভিটির কারণে তারা নিচে পড়ে যাবে। এরপরে সেই ওয়াটারটাকে আমরা ফিল্ট্রেশন করলে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বা ছাঁকনি দিয়ে হোক বা আমরা স্যান্ড ফিল্টার, আমরা 3-4 ধরনের ফিল্টার পড়ছি, স্লো স্যান্ড ফিল্টার, র্যাপিড স্যান্ড ফিল্টার, আপ ফ্লো, হরিজন্টাল ফ্লো, ভার্টিক্যাল ফ্লো ফিল্টার, এই ধরনের যে কোনো একটা ফিল্টারকে ইউজ করে তখন আমরা ওই ওয়াটারটাকে আর্সেনিক রিমুভ করতে পারবো। সো কোপ্রিসিপিটেশন এবং অ্যাবজর্পশন যে কথাটা সেটা আমরা সহজে বুঝতে পারতেছি যে প্রথমে আমি এখানে যে কথাগুলো ইংলিশে লেখা আছে আমি সেগুলোরই বাংলা বলতেছি। আপনারা এই জিনিসগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে আমার কথার সাথে আপনারা মিল খুঁজে পাবেন। সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট উইথ কোগুলেন্ট সাচ আজ অ্যালুমিনিয়াম, অ্যালাম, ফেরিক ক্লোরাইড অ্যান্ড ফেরিক সালফেট আর ইফেক্টিভ ইন রিমুভিং আর্সেনিক ফ্রম ওয়াটার। তো এই লাইনটা এটা বোঝাচ্ছে আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট উইথ কোগুলেন্ট মানে হচ্ছে এই ধরনের কেমিক্যাল যেটা আমরা কোগুলেশন প্রসেসে ইউজ করি,
সেটা ইউজ করার মাধ্যমে ইফেক্টিভলি আর্সেনিককে ওয়াটার থেকে রিমুভ করতে পারি। কীভাবে রিমুভ করতে পারি সেটা এখানে আমাদের বলা হয়েছে যে অ্যালাম ইউজ করা হচ্ছে আর ফেরিক সল্ট হ্যাভ বিন ফাউন্ড টু বি রিমুভ more effective in removing arsenic than alum on a weight basis and effective over a wide range of pH। এখানে কথাটা বলা আছে যে অ্যালাম ইউজ করার চেয়ে ফেরিক সল্ট ইউজ করা বেশি ইফেক্টিভ সুবিধাজনক, কারণ হচ্ছে এটা ওয়াইড রেঞ্জ অফ পিএইচ এর ভিতরে কাজ করতে পারে। তো আমাদের মেন কাজটা হবে ইন দ্য কোগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন প্রসেস। কোগুলেশন এবং ফ্লোকুলেশন প্রসেসের মাধ্যমে প্রথমে আমরা ওয়াটারের ভিতরে এই ধরনের রিয়াজেন্টগুলো কোগুলেন্টকে মিক্স আপ করবো, এরপরে কয়েক মিনিট সেটাকে আমরা স্টিরিং করবো, নাড়ানো দিয়ে নাড়াবো, নাড়ানোর পর সেটা ওটার সাথে র্যাপিডলি ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে। মিক্স আপ হওয়ার পর সে অ্যাবজর্পশন শুরু করবে, বিক্রিয়া শুরু করে সে ছোট ছোট ফ্লক তৈরি করবে। এরপর ওটাকে আমরা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট রেটে আমরা ওটাকে আবার নাড়তে থাকবো। তখন ওই মাইক্রো ফ্লোকগুলো একে অপরের কাছে আসবে, কন্টাক্টে এসে তারা আরও বড় ধরনের ম্যাক্রো ফ্লোক অর্থাৎ আরেকটু বড় ধরনের ফ্লোক তৈরি করবে এবং তারা নিচে সেটেল হয়ে যাবে। সেটেল হয়ে যাওয়ার পর সেটাকে আমরা ফিল্ট্রেশনের মাধ্যমে ওখান থেকে আলাদা ট্রিটমেন্ট করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে এর কেমিক্যাল রিয়েকশন। কেমিক্যাল রিয়েকশনগুলো আমাদের অতটা দরকার নেই, আমরা এই পর্যন্ত দেখব, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পর্যন্ত। এরপর হচ্ছে এর ডায়াগ্রামটা আমরা দেখব। ডায়াগ্রামটা যদি দেখি আমরা সহজে বুঝতে পারবো যে এটা ছিল আমার টিউবওয়েল, যে টিউবওয়েলের পানিকে আমি ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ইউজ করতেছি। সেই টিউবওয়েল থেকে আমি চেপে আমাদের ফিল্টার, এটা হচ্ছে একটা ওয়াটার এটা হচ্ছে টোটাল একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফর আর্সেনিক রিমুভাল। এখানে আমরা টিউবওয়েল থেকে ওয়াটার এই চেম্বার এতে আসবে, আর উপর থেকে এই যে দুইটা ড্রামের মধ্যে দেখা যাচ্ছে এখান থেকে আসবে আমাদের কোগুলেন্ট, ওই যে অ্যালাম বা ফেরিক ক্লোরাইড বা ফেরিক সালফেট, যেটা দিয়ে আমরা আর্সেনিককে দূর করব। সেটা এখান থেকে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টে কতটুকু দরকার হবে আমরা ক্যালকুলেশন করে বের করে সেই অনুযায়ী এখানে মিক্স আপ করার পর এই যে প্ল্যান্ট বিতে এসে ফ্লোকুলেশন হবে। এখানে তো কোগুলেশন হলো, মিক্স আপ করলাম, এরপর সে আস্তে আস্তে এখান থেকে বিতে আসবে, বিতে এসে সে ফ্লোকুলেশন প্রসেস ওখানে হবে। ওখানে আস্তে আস্তে এটা নাড়ানো দিয়ে নাড়াবো, এটা মিক্স আপ করবো যাতে এর আর্সেনিক এবং আমরা যেই কেমিক্যাল ইউজ করতেছি দুইটা মিলে বিক্রিয়া করে নিচে পড়ে যাবে। এরকম যখন আমরা এই পাত্রে আনবো এটাকে বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অর্থাৎ এর ভিতরে যখন ওয়াটারকে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রেখে দিব, তো ওর ভিতরে যে আর্সেনিক ছিল যেটা আমাদের এই কেমিক্যালের সাথে, এখান থেকে যে কেমিক্যাল দিচ্ছি কেমিক্যালের সাথে বিক্রিয়া করে যে পরিমাণ ফ্লক ক্রিয়েট করবে, সেই ফ্লকগুলো আর্সেনিকের আস্তে আস্তে নিচে অদক্ষেপ হয়ে পড়ে যাবে। এই পাইপ দিয়ে সেটাকে আমরা নিচ থেকে সরাই নেব, আর এখানকার যে ওয়াটার সেটাকে আমরা ফিল্ট্রেশন করব। ফিল্ট্রেশন কীভাবে? আপফ্লো ফিল্ট্রেশন, অর্থাৎ উপর থেকে পানিটা এইভাবে আসবে, সেখান থেকে উপর দিকে উঠবে, আপফ্লো। এটা হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়া। এখানে স্যান্ড থাকবে বা খোয়া থাকবে, পাথর থাকবে, বিভিন্ন লেয়ার থাকবে। সেই লেয়ার দিয়ে পানিটা এই লেয়ার ভেদ করে যখন উপরের দিকে উঠবে তখন ফাইনালি আমার ওয়াটারটা ট্রিটমেন্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে তো নিচে পড়তেছে মাইক্রোফ্লোকগুলো, যদি কিছু থেকে থাকে তাহলে ফিল্ট্রেশন করলে, ফিল্ট্রেশনের পরে সেটা টোটালটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আলটিমেটলি আমার এখানে চেম্বার ডিতে বিশুদ্ধ পানি পাবো, সেটাকে আমি ট্যাপ দিয়ে এখান থেকে নিয়ে আমি আমার ট্রিটেড ওয়াটারটাকে সেফলি ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে আমি ইউজ করতে পারবো। এটা হচ্ছে এই প্রসেসে এখানে যেরকম ডিজাইন করা আছে ইন্ডিয়ার ডিজাইন, এটা এই প্রসেসে যখন যদি আমরা ডিজাইন করি তাহলে সেখানে এই ইফিসিয়েন্সি হচ্ছে আমাদের 90%, অর্থাৎ 90% পর্যন্ত আর্সেনিককে আমরা রিমুভ করতে পারি যদি নাকি আমাদের ওই ওয়াটারের আর্সেনিক কনসেন্ট্রেশন, ইনিশিয়াল আর্সেনিক কনসেন্ট্রেশন 300 মাইক্রোগ্রাম পার লিটার হয়, তাহলে এর 90%কেই আমরা রিমুভ করতে পারি। অর্থাৎ 90% যদি রিমুভ করি 270 মিলিগ্রাম পার লিটার রিমুভ হয়ে যাবে, অনলি 30 মাইক্রোগ্রাম পার লিটার থাকবে। তাহলে এই কোশ্চেনটা যদি আসে যে আর্সেনিককে আমরা কীভাবে রিমুভ করতে পারি বাই co-precipitation and absorption process, দেন আমরা
এই প্যারাটুকু এখান থেকে আমি যে কথাগুলো বললাম, অর্থাৎ চিত্রে যে কথাগুলো আছে, চিত্রের যে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামকে ব্যাখ্যা করলে হবে। এই ডায়াগ্রামের ব্যাখ্যাটাই হচ্ছে এই যে এখানে যে কথাগুলো লেখা আছে এই পর্যন্ত, সেটা হচ্ছে ডায়াগ্রামের ব্যাখ্যা। অথবা কোশ্চেন শুধু এটাও থাকতে পারে যে শুধুমাত্র ডায়াগ্রামটা আঁকো, আয়রন রিমুভাল ট্রিটমেন্ট প্ল্যান উইথ co-precipitation and absorption উইথ co-precipitation and absorption প্রসেসের ডায়াগ্রামটা আঁকো। সেই ডায়াগ্রামটা এটা সুন্দর করে এঁকে দিলেই আমাদের ফুল মার্ক আপনারা পেয়ে যাবেন আর কি, বা যেটা আমাদের ডিজারেবল কোশ্চেন সেটা আমরা পেয়ে যাব। এখন যাব আমরা লাইম ট্রিটমেন্টে। লাইম ট্রিটমেন্ট হচ্ছে চুন দিয়ে ট্রিটমেন্ট করা, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট বাই অ্যাডিশন অফ কুইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড বা হাইড্রেট লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি আমরা ওয়াটারের ভিতরে মিক্স আপ করি তাহলে সেখান থেকেও কিছু আর্সেনিক রিমুভাল হয়। কীভাবে আর্সেনিক রিমুভাল হয়? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওয়াটারের ভিতরে যে আর্সেনিক থাকে সেই আর্সেনিকের সাথে রিয়েকশন করে, বিক্রিয়া করে, অ্যাবজর্ব করে, শোষণ করে নিচে পড়ে যায়। নিচে যখন এটা পড়ে যাবে, এরপর এটাকে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কের ভিতরে রাখবো, সেখান থেকে আমরা ফিল্ট্রেশন করে উইথ প্রিসিপিটেশন হচ্ছে অদক্ষেপ পড়ে যাবে, ওই অদক্ষেপকে আমরা সেডিমেন্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন প্রসেস। সেডিমেন্টেশন অ্যান্ড ফিল্ট্রেশন মানে হচ্ছে প্রথমে যে সেডিমেন্টেশন চেম্বার, এরপরে ফিল্ট্রেশন চেম্বার। এই দুইটা চেম্বার আমরা ইউজ করে সেই ওয়াটারটাকে আমরা ফুললি এখানে আর্সেনিক রিমুভ করতে পারি। তবে এই মেথডটা অতটা ইফেক্টিভ না, কারণ হচ্ছে এখানে 40 থেকে 70% আর্সেনিক রিমুভ করা যায়। বাট এখানে একটা অসুবিধা হলো, যখন আমরা লাইম ইউজ করি ওয়াটারের ভিতরে, তো লাইম ইউজ করলে চুন তো ক্ষারীয় ধরনের, তো পিএইচ ওয়াটারে বেড়ে যায়, 10.6 থেকে 11.4 হয়। তখন এই ওয়াটারের পিএইচ, এত পিএইচের পানি তো আমরা পান করতে পারবো না, কারণ আমাদের ড্রিঙ্কিং পারপাসে স্ট্যান্ডার্ড হচ্ছে 6.5 থেকে 8.5। তখন এই পিএইচকে আবার কমায় আনার জন্য আবার একটা প্রি ট্রিটমেন্ট করতে হয়, সেকেন্ডারি ট্রিটমেন্ট করতে হয় ফর অ্যাডজাস্টমেন্ট অফ পিএইচ। সো এটা আবার একটু ঝামেলার। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদের সর্পটিভ মিডিয়া হচ্ছে কিছু অ্যাক্টিভেটেড কার্বন টাইপের অ্যাক্টিভেটেড চারকোল, যেটা আমরা দেখি বাসা বাড়িতে যদি আপনারা ওয়াটার ট্রিটমেন্টের ফিল্টার কিনেন, এই বিভিন্ন ফিল্টার পাওয়া যায় বাজারে, তো ভিতরে দেখবেন যে একটা লম্বা কলাম থাকে, সেখানে পাথর থাকে, কোথাও বালি থাকে। ওখানকার একটা কলাম আছে এরকম, ওখানে কালো কালো কয়লা থাকে, ওইটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কার্বন। আর আর্সেনিক রিমুভ করার জন্য আমরা যেই মিডিয়ামটাকে ইউজ করব সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভেটেড অ্যালুমিনা। এটা হচ্ছে ছোট ছোট বলের মতো, অর্থাৎ সাইকেলের চাকার যে বেয়ারিং আছে, গোল গোল যে সার্কুলার ছোট ছোট বেয়ারিং থাকে, ওইরকম বেয়ারিংয়ের মতো আপনারা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা এইটা লিখে ইন্টারনেটে সার্চ দিবেন, এরপর পিকচার সার্চ দিবেন, মানে ক্লিক করেন পিকচারে ক্লিক করে দেখবেন যে সাদা সাদা ছোট ছোট বলের মতো। এটা যে বুরিন্দা আছে না বাজারে, আমরা রোজার সময় যে বুরিন্দা খাই ছোট ছোট, ওইরকম ছোট ছোট বুরিন্দার মতো ছোট ছোট বল, সাদা ওইরকম বলগুলোকে ইউজ করা হয় সর্পটিভ মিডিয়া। অর্থাৎ এটার কাজও হচ্ছে অ্যাবজর্পশন করে নেওয়া। সর্পটিভ মিডিয়াটার প্রিন্সিপাল হচ্ছে যে আমি যে ওয়াটার থেকে আর্সেনিককে রিমুভ করতে যাব, ওই ওয়াটারটাকে ওইরকম লম্বা কলাম থাকবে, ওই কলামের ভিতর দিয়ে পাস করাবো, যে কলামের মাঝে আমার অ্যাক্টিভেটেড অ্যালুমিনা থাকবে। যখন নাকি ওয়াটারটা অ্যাক্টিভেটেড অ্যালুমিনার উপর দিয়ে যাবে, তো ওই অ্যাক্টিভেটেড অ্যালুমিনা আর্সেনিককে আটকাই দিবে, সে অ্যাবজর্ব করে ধরে রাখবে, এরকম করতে করতে যখন অনেক ওয়াটার এর ভিতর দিয়ে পাস হবে, সে আর্সেনিককে অ্যাবজর্ব করতে মানে এত অ্যামাউন্ট পরিমাণে সে আর্সেনিককে অ্যাবজর্ব করবে, তার ক্যাপাসিটি শেষ হয়ে যাবে। এখানে এই কথাটা বলা আছে, দ্য কলাম গ্রাজুয়ালি বিকাম স্যাচুরেটেড ফার্স্ট অ্যান্ড ইটস আপস্ট্রিম জোন অ্যান্ড লেট দ্য স্যাচুরেটেড জোন মুভস ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য বটম এন্ড। অর্থাৎ আমার যে কলামটা থাকবে, অর্থাৎ মনে করেন যে একটা বড় বোতলের ভিতর এরকম বল রাখা আছে, আপনি বোতলের উপর দিয়ে ওয়াটার পাস করাচ্ছেন, নিচ দিয়ে বিশুদ্ধ পানি বের হচ্ছে, বটম ফেজ দিয়ে বিশুদ্ধ পানি বের হচ্ছে। তো আস্তে আস্তে কী হবে, এর ভিতরে যে বলগুলো আছে আর্সেনিককে অ্যাবজর্ব করে নিতে যখন সমস্ত বলের ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি স্যাচুরেশন জোন। যখন এরকম অবস্থা চলে আসবে, তখন আর আর্সেনিককে সে অ্যাবজর্ব করতে পারবে না। তখন আমাদের কাজ হবে ওই অ্যাক্টিভেটেড অ্যালুমিনিয়ামগুলোকে ওখান থেকে বের করে সেটাকে আবার আমরা রিইউজ করতে পারবো। কিভাবে রিইউজ করার জন্য সেকে কোস্টিক সোডা 4% মিডিয়াম কোস্টিক সোডা দ্রবণের ভিতরে ডুবাই রাখতে হবে। ডুবাই রাখলে সে আবার তার নিজের পূর্বের ক্যাপাসিটি ফিরে পাবে, বাট
ক্যাপাসিটি ফিরে পাবে, কিন্তু সে হচ্ছে 5 থেকে 10% এর অ্যামাউন্ট, 5 থেকে 10% অ্যালুমিনা লস হয়ে যাবে এবং এর ক্যাপাসিটি আগের তুলনায় 30 থেকে 40% কমে যাবে। এবার আস্তে আস্তে এক সময় তার 100% ক্যাপাসিটি কমে যাবে, তখন আমাকে ওই কলামটা আবার চেঞ্জ করে নতুন একটা কলাম ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের সফট টিপ মিডিয়ার মাধ্যমে ইউজ করি আমরা। এরপর একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জটা আগের মতোই সফট টিপ মিডিয়া যেরকম আমরা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ইউজ করতাম, এই আয়ন এক্সচেঞ্জ প্রসেসে আমরা ইউজ করব সিনথেটিক রেজিন। এই সিনথেটিক রেজিন ফর ওয়াটার ট্রিটমেন্ট লিখে সার্চ দিলে আপনারা দেখবেন যে ওখানে রেজিনের মতো কালার। রেজিন বলতে যে আমরা যখন বিভিন্ন ইলেকট্রিক কাজ করি আমাদের ওখানে রেজিন দিয়ে অনেক কিছু জয়েন্ট দেয়, একটা ধরনের হলদে সবুজ এরকম টাইপের রেজিনের মতো, ওইটাও বলের মতো থাকবে। তো এই রেজিনগুলো কাজও একই রকমভাবে রেজিনের কলাম থাকবে, ওর ভিতর দিয়ে ওয়াটারকে পাস করাবো। ওয়াটার পাস করার সময় সে ওখান থেকে আর্সেনিককে অ্যাবজর্ব করে রেখে দিবে এবং অ্যাবজর্ব করতে করতে একসময় তারও ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, তখন তাকে আবার আমরা তার ক্যাপাসিটিকে আমরা বাড়ানোর জন্য তাকে আবার ওখান থেকে আমরা বের করে আবার তাকে আমরা ডেভেলপ করব। ঠিক যেরকম আমরা অ্যালুমিনাকে কস্টিক সোডার ভিতর দিয়ে আমরা তাকে আবার রিজেনারেট করেছিলাম, তাকে আবার আমরা রিক্রিয়েট করেছি ফর ট্রিটমেন্ট অফ আর্সেনিক। ঠিক রিজিনকে ওইরকম রিক্রিয়েট করে আবার ব্যবহার করা যায়। এরকম করতে করতে একসময় তার ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, তখন নতুন করে আবার রেজিন ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে মেমব্রেন টেকনিক। মেমব্রেন টেকনিকটা হচ্ছে এক ধরনের, এটাকে আমরা রিভার্স অসমোসিস টেকনিক বলতে পারি। রিভার্স অসমোসিস টেকনিকের প্রসেসটা হচ্ছে হাই প্রেসারে ওয়াটারকে পাস করানো হয় একটা মেমব্রেন, একটা পর্দার মধ্যে দিয়ে, যেটার পোর স্পেস মানে হচ্ছে ওই মেমব্রেনের ছিদ্র আর কি, যার পোর স্পেস এত ছোট হয় শুধুমাত্র ওয়াটার পাস করতে পারে। আর ওয়াটারের সাথে যে আর্সেনিক, আয়রন, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, সল্ট যা আছে ওগুলো সব আটকা পড়ে যাবে, শুধুমাত্র ওয়াটারটা যেতে পারবে। এটা অনেক কস্টলি এবং হচ্ছে মেমব্রেনটা খুব এটাকে মেনটেন করে রাখতে হয় রেগুলারলি, এবং এই মেমব্রেনের দাম অনেক বেশি দিন থাকে না। এটা দেখা যাচ্ছে যে কয়েক মাস বা কয়েকটা সার্টেন পিরিয়ড পরে ওই মেমব্রেনের ক্যাপাসিটি শেষ হয়ে যায়, মেমব্রেন ব্লক হয়ে যায়, তখন আবার নতুন মেমব্রেন ওখানে লাগাইতে হয়। এটা অনেক কস্টলি একটা প্রসিডিউর আর কি। আর একটা হচ্ছে মাইক্রোবিয়াল প্রসেস হচ্ছে যে কিছু মাইক্রো অর্গানিজম, আমরা আগে বলেছিলাম যে সব ধরনের মাইক্রো অর্গানিজম আমাদের জন্য ক্ষতিকারক না, কিছু মাইক্রো অর্গানিজম আছে আমাদের জন্য ভালো। তো ওই সমস্ত মাইক্রো অর্গানিজমের মধ্যে কিছু মাইক্রো অর্গানিজমকে বলা হয় যে আয়রন ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আমাদের আয়রনকে রিমুভ করে। এরকম আর্সেনিক ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। ওই ব্যাকটেরিয়াগুলো যখন ওয়াটারের ভিতরে দেওয়া হয় তখন সেই ওয়াটার থেকে আর্সেনিককে অ্যাবজর্ব করে নেয়। এরপরে সেটাকে আমরা ওই সেডিমেন্টেশন করে সেডিমেন্টেশন মানে হচ্ছে এই আমাদের সে ট্যাঙ্ক, অর্থাৎ একে একটা ট্যাঙ্কের ভিতরে যখন আমরা রেখে দিব, যেটা আমরা আপনাদেরকে প্রথম লেকচার পড়ছি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অর্থাৎ ওয়াটারকে ট্যাঙ্কের ভিতরে রেখে দিলে ধীরে ধীরে এর ভিতরে যে ময়লা আছে বা ইমপিউরিটিস আছে যেগুলো সাইজে বড়, গ্র্যাভিটির কারণে সেগুলো নিচে জমা পড়ে যাবে। এইভাবে আমরা ওয়াটারটাকে ওখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম ইউজ করে সেই ওয়াটারটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এটাকে বলবো হচ্ছে আমরা মাইক্রোবিয়াল প্রসেস। অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া বা কিছু মাইক্রো অর্গানিজম এমন আছে যেটা হচ্ছে আর্সেনিককে অ্যাবজর্ব করে নেয় বা আর্সেনিককে ভ্যানিশ করে দেয়, সে আর্সেনিককে খেয়ে নিয়ে বা অ্যাবজর্ব করে নিবে। এটাকে বলা হয় হচ্ছে শত্রু দিয়ে শত্রুকে বিনাশ বা শত্রু দিয়ে শত্রুকে ধ্বংস, এরকম। কারণ মাইক্রো অর্গানিজম এমনি আমাদের জন্য ক্ষতিকারক, বাট সব ধরনের মাইক্রো অর্গানিজম ক্ষতিকারক না, কিছু আছে কম ক্ষতিকারক, কিছু আছে বেশি ক্ষতিকারক। তো যেই মাইক্রো অর্গানিজমগুলো আর্সেনিককে অ্যাবজর্ব করতে পারে বা আয়রনকে অ্যাবজর্ব করতে পারে, সেই মাইক্রো অর্গানিজমকে আমরা পানির ভিতরে মিক্স আপ করে দিব। এরপর সেটা নির্দিষ্ট পিরিয়ড পরে আর্সেনিককে রিমুভ করে দিবে এবং আমরা ওই পরবর্তীতে ওই মাইক্রো অর্গানিজম, অর্থাৎ যার মাইক্রো অর্গানিজমের পেটের ভিতরে, তো এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আর কি, যেমন এখানে আর্সেনিক আছে, মাইক্রো অর্গানিজম এসে আর্সেনিকগুলোকে খেয়ে নিল, তার মানে হচ্ছে মাইক্রো অর্গানিজমের পেটের ভিতরে আর্সেনিক আছে। এখন যদি আমি মাইক্রো অর্গানিজমকে ওখান থেকে আলাদা করে ফেলতে পারি, তাহলে আমার আর্সেনিক আলাদা হয়ে গেল, মাইক্রো অর্গানিজম আলাদা হয়ে গেল। এটাকে বলা হয় মাইক্রোবিয়াল প্রসেস। সো এই প্রসেসগুলোর মাধ্যমে নর্মালি আমরা আর্সেনিককে ওয়াটার থেকে আমরা রিমুভ করতে পারি। এই টেবিলটা হচ্ছে একটা সামারি, এ কম্পারিজন অফ মেইন আর্সেনিক রিমুভাল টেকনোলজি, অর্থাৎ আমরা যে টেকনোলজিগুলো পড়লাম, কোপ্রেসিপিটেশন,
সরপটিভ টেকনিক, মেমব্রেন টেকনিক অ্যান্ড মাইক্রোবিয়াল প্রসেস, এবং আরেকটা পড়ছি আমরা হচ্ছে লাইম ইউজ করে। লাইমটা নর্মালি ইউজ করা হয় না কারণ ওখানে পিএইচ বেশি থাকে। তো প্রত্যেকটা প্রসিডিউরে একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। মেনলি আপনার জন্য টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, টেবিলটা আপনারা ভালো করে রাখবেন। থ্যাংকস টু এভরিওয়ান ফর কোঅপারেটিং উইথ আস।